মুকুন্দপুর নামে একটা ছোট্ট গ্রামে বাসন্তী তার মেয়ে পূজাকে নিয়ে থাকতো। বাসন্তী অনেক গরিব ছিল। বাসন্তীর স্বামী অনেক বছর আগে একটা দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে সে তার মেয়েকে পূজাকে বড় করার জন্য সে লোকের বাড়িতে কাজ করে করে সংসার চালাতে থাকে। মা, ঘরে তো চাল ডাল হাট বাজার খাওয়ার জন্য তো কিছুই নেই, তাহলে কি আজ আমরা না খেয়েই থাকবো? তুই এত চিন্তা করিস না তো মা, আমার কাছে কিছু টাকা আছে, সেই টাকা নিয়ে আজকে হাট বাজারটা করে নিয়ে আসবো। আজকের দিনটা তো চলে যাবে, আর কালকের আমি কাজের বাড়ি থেকে মাইনেটা চেয়ে নিয়ে আসবো। তুই অত চিন্তা করিস না মা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমাকে টাকাটা দাও, আমি এক্ষুনি তাড়াতাড়ি হাট বাজারটা গিয়ে করে নিয়ে আসি, আবার যে রান্না বসাতে হবে। তারপর বাসন্তী ঘরে থেকে টাকাটা নিয়ে এসে পূজার হাতে দেয়। যা পূজা, এবার যা, এবার গিয়ে তাড়াতাড়ি হাট বাজারটা করে নিয়ে আয় মা। আর শোন, সাবধানে যাস আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস মা। তারপর পূজা সে বাজারে গিয়ে বাজার থেকে হাট বাজার করে নিয়ে এসে সে বাড়িতে চলে আসে। দুপুরবেলা খাওয়ার সময় পূজা তার মাকে বলতে থাকে, মা, আমি বলছিলাম যে তুমি তো এত বছর ধরে কাজ করে করে আসছো, তোমারও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে। আর শোনো, আমি একটা বাইরে কাজ দেখেছি, ভাবছি এবার থেকে আমি ওই কাজটা করব। আর তোমাকে কাজ করার কোনো প্রয়োজন নেই, তুমি একটু বাড়িতে বিশ্রাম করো তো, তোমার যে বয়স হচ্ছে আর কত কাজ করবে বলো তো। আরে পূজা মা, আমি তোকে কতবার বলেছি বলতো, তোকে কোনো জায়গায় কাজ করার দরকার নেই। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি কাজ করব। আর দুদিন বাদে তোর বিয়ে দেব, তুই সে শ্বশুর বাড়ি চলে যাবি, আর তখন তো আমাকে কাজ করে করে খেতে হবে, বুঝেছিস? আর তোকে অন্য কোনো জায়গায় কাজ করতে হবে না। আরে মা, তুমি তো এত লোকের বাড়িতে কাজ করো, তোমার তো কষ্ট হয়, আর আমি যদি তোমাকে একটু সাহায্য করি তাতে কি ক্ষতিটা হবে বলো তো? আর আমি যেখানে কাজটা দেখেছি না মা, সেখানে না অনেক ভালো টাকা পয়সা দেবে, তাই জন্য বলছি তো, আমি তোমাকে সাহায্য করতে চাই। দেখ মা, তোর বাবা চলে যাওয়ার পর থেকে আমি তোকে অনেক কষ্টে মানুষ করেছি রে মা। আমি তো তোকে ভালোভাবে তোর পড়াশোনাটাও শেখাতে পারিনি। আজকে যদি তোকে পড়াশোনাটা শেখাতাম তাহলে নিশ্চয়ই তুই কোনো একটা বড় অফিসে কাজ করতিস। এইসব আমার দোষ রে মা, আমার দোষ, আমি তোকে পড়াশোনাটা শেখাতে পারিনি রে মা। না মা, তুমি এমনভাবে বলো না তো, এত পরিশ্রম করে যে আমাকে বড় করে তুলেছ, এটাই তো আমার কাছে অনেক কিছু। আর এত কিছু করার পর বলছো যে তুমি আমার জন্য কিছুই করোনি। দেখো মা, এখন আমি বড় হয়েছি আর তোমার বয়স হচ্ছে, এখন একটু তোমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন মা। দেখ পূজা, এখন আমি কাজ করছি, আর তোর এত চিন্তা করার কোনো দরকার নেই তো মা। শোন, এখন তুই বাড়িতে ঘরে বসে বসে একটু আরামে থাক। দুদিন পর তোর বিয়ে দিলে সেখানে গিয়ে যেতে তোর অনেক কাজ করতে হবে, পুরো সংসারের দায়িত্ব তোর কাঁধে থাকবে, তোর যে অনেক দায়িত্ব রে মা। কিন্তু মা। আচ্ছা শোন, এখন আমি যাই রে কাজে, আবার তা না হলে অনেক দেরি হয়ে যাবে, বুঝেছিস? আর তুই সাবধানে থাক। পূজার কোনো কথা না শুনেই বাসন্তী ওখান থেকে সে চলে যায়। কিন্তু বাসন্তী তার মেয়েকে কোনোভাবেই কাজ করতে দেবে না বাইরে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। বাসন্তী তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক ছেলে খুঁজতে থাকে, কিন্তু বাসন্তী অনেক গরিব হওয়ার কারণে তার মেয়েকে কেউ বিয়ে করতে চাইছিল না। আরে মালতী দিদি, এসো এসো এসো, বসো বসো। আরে মা পূজা, 2 গ্লাস জল নিয়ে আয় তো মা এক্ষুনি। তারপর পূজা তাদের জন্য জল নিয়ে আসে। আরে মালতী কাকিমা, আপনি কেমন আছেন? আরে মা পূজা, আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? হ্যাঁ কাকিমা, আমি ভালো আছি। মা পূজা, যা তো আরো 2 কাপ চা বানিয়ে নিয়ে আয় মা। আরে না রে বাসন্তী, চাটা এখন খাবো না, পরে খাবো, এখন তোর সাথে আমার জরুরি কথা আছে, বুঝেছিস? তারপর পূজা সে ওখান থেকে তার ঘরে চলে যায়। কি গো মালতী দিদি, যে ছেলের কথা বলেছিলাম তারাও নিশ্চয়ই আমাদেরকে পছন্দ করেনি,
জানি এমনটাই হবে গো, আমরা তো গরিব, তাই কেউ পছন্দ করতে চাইছে না আমার মেয়েকে। আরে পাগলি, ওই ছেলের বাড়ি থেকে আমাদের পূজা মায়ের পছন্দ করেছে রে। ওরা বলেছে এই রবিবার, সামনে রবিবার ওরা এসে আমাদের পূজা মাকে দেখে যাবে, আর তারপর কিছুদিন পরে বিয়ে করে নিয়ে চলে যাবে বলেছে। তুমি সত্যি বলছো দিদি? এ তো তাহলে খুশির খবর। তাহলে আমাদের যে ঘরটরগুলো সব গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতে হবে। আরে বাসন্তী, তুই চিন্তা করিস না তো, যদি ভগবান চায় তো তাহলে এবার বিয়েটা পুরো পাকাপাকি হয়ে যাবে রে। হ্যাঁ গো দিদি, যদি এই সম্বন্ধটা ঠিকঠাক হয়ে যায় তাহলে তো খুব ভালো হবে গো। কত ছেলেই দেখলাম, সবার তো অনেক অনেক চাহিদা। কি বলবো, এত চাহিদা আমাদের মতো গরিবরা কি পূরণ করতে পারে? আরে বাসন্তী, অত চিন্তা করিস না তো, দেখবি এবার সব কিছু ঠিকঠাক চলবে। মালতী কাকিমা এইসব কথা বলে সে ওখান থেকে বাড়িতে চলে যায়। তারপর বাসন্তী তার মেয়ে পূজাকে সব কথা বলতে থাকে। সামনে রবিবার ছেলের বাড়ি থেকে তোকে দেখতে আসবে রে মা। আমাদের যে খুব সুন্দরভাবে ঘরটরগুলো পরিষ্কার করতে হবে, আর তার সাথে সাথে ওই দিন আমাদের ভালো ভালো রান্নাও করতে হবে ওদের জন্য। মা, এত কিছু করার কি দরকার আছে বলো তো? প্রত্যেকবারের মতো মনে হয় এবারেও হবে। এত কিছু করার কোনো দরকার নেই। প্রত্যেকবারে ভালো মন্দ রান্না করা হয়, ছেলের বাড়ি থেকে আসে, সব খাওয়া দাওয়া করে চলে যায়। আরে না রে মা, তুই এত চিন্তা করিস না তো, এই সম্বন্ধটা পুরো পাকাপাকি হয়ে যাবে। তুই এত ভাবিস না মা। এতদিন ধরে তুমি যে কটা ছেলে দেখেছো আমার বিয়ের জন্য, সবাই তো কত দাবি দাবা করেছে, কত তাদের চাহিদা। কেউ কি পণ চাই এত? তুমি বলো, আমরা এত গরিব, এত যদি পণ চাই তাহলে তুমি কিভাবে দেবে বলো তো? আর বিয়েতে পণ চাওয়া তো এটা অন্যায় ব্যাপার। আরে মা, এটা হচ্ছে আমাদের সমাজের রীতি, তাই তো এটা তো মেনেই আসছে সবাই, আর এটা তো পূরণ তো করতে হবে রে মা। কিন্তু মা, দেখ পূজা মা, আর কোনো কিছু কিন্তু না, ঠিক আছে? এখন আমাদের অনেক কাজ পড়ে আছে। চল মা, আমাদের যে ঘরটরগুলো সব পরিষ্কার করতে হবে। তারা এমনভাবে 3 দিন ধরে ঘরে ছাড়পোছ সব কিছু গোছাতে থাকে, বাসন্তী আর পূজা মিলে। আর রবিবার সুকান্ত তার মাকে নিয়ে পূজাকে দেখার জন্য পূজার বাড়িতে চলে আসে। দেখো দিদি, তোমাদের মেয়ের আমাদের পছন্দ হয়েছে, আর আমার ছেলেরও কোনো অসুবিধা নেই, ওরও পছন্দ হয়েছে। দিদি, তাহলে এটা তো অনেক খুশির খবর। কিন্তু কিন্তু কি দিদি, বলুন, কিন্তু কি? দেখো দিদি, বিয়ের আগে যদি দাবি দাবা সব কিছু কথা বলে নেওয়া যায় তাহলে তো ভালোই হবে। কথায় আছে না যে পরবর্তীকালে আর কোনো অসুবিধা হবে না। দিদি, আমি তো বেশি কিছু দিতে পারবো না। আমি দেওয়ার মতো ছেলের একটা সোনার চেন দিতে পারবো, আর কিছু টাকা পয়সা, আর ঘরে সাজানোর জন্য কিছু জিনিসপত্র দিতে পারবো। এর থেকে তো আর বেশি কিছু দিতে পারবো না দিদি। ঠিক আছে, তুমি এটা দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর তেমন দাবি দাবা আমাদেরও না। তুমি যে এটা দিচ্ছ আমরা খুশি মনেই নিয়ে নেব, বুঝেছো? তাহলে বিয়ের কথা পাকা করা যাক। দিদি, তাহলে তোমরা সত্যি কথা বলছো যে তোমাদের বেশি দাবি দাবা নেই? হ্যাঁ গো, কারণ আমার ছেলে একটা ভালো অফিসে চাকরি করে, আর আমাদের অত টাকা পয়সার কোনো লোভ লালসা নেই। আমার ছেলে যা রোজগার করে তাতেই আমাদের ভালোভাবে চলে যায়, আমাদের কোনো দাবি নেই গো। এরপর টুম্পা বিয়ের পাকা কথা দিয়ে সে ওখান থেকে চলে যায়। তারা দেখেছিস তো মা, আমি বলেছিলাম যে এই সম্বন্ধটা আমাদের পাকা কথাই হবে। দেখে নিলি তো আমার কথাটা? আর ওদের কোনো তেমন দাবি দাবা নেই, ওরা তো বিয়ের পাকা কথা দিয়েই চলে গেল। কিন্তু মা, তুমি যে এত পরিশ্রম করে কিছু টাকা গুছিয়ে রেখেছো, সেই সব টাকাগুলো যদি আমার বিয়েতে সব লাগিয়ে দাও তাহলে পরবর্তীকালে তোমার কি অবস্থা হবে বলো তো? তুমি যে কিভাবে খাওয়া দাওয়া করবে, সংসার কিভাবে চলবে বলো তো? আরে পূজা মা, তুই অত চিন্তা করিস না তো, আমার জন্য অত ভাবতে হবে না, আমি সব কিছু সামলে নিতে পারবো। আর তোর যে একটা ভালো ঘরে বিয়ে হচ্ছে,
এটাই তো আমার জন্য অনেক কিছু রে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর ভালো দিন দেখে পূজা আর সুকান্ত বিয়েও হয়ে যায়। বিয়ের কিছুদিন বেশ ভালোই কাটছিল। তারপর একদিন, মা, আমি বলছিলাম যে কি, আমার তো বিয়ের অনেক দিন হয়ে গেছে, এখনো মায়ের সাথে দেখা করতে যাইনি। আর মা ওখানে একা একা থাকে, তাই ভাবছিলাম যে কি একবার মায়ের সাথে দেখা করে আসব। আমি কি একবার মায়ের কাছে যাব, মা? হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না? তুমি অবশ্যই যাবে তোমার মায়ের সাথে দেখা করতে বৌমা। ঠিক আছে মা, তাহলে আজ আমি একবার মায়ের সাথে গিয়ে দেখা করে আসব। কিন্তু একটা কথা শুনে রাখো, যখন বাপের বাড়ি যাচ্ছ তাহলে মায়ের কাছ থেকে কিছু টাকা চেয়ে নিয়ে আসবে, বুঝেছো বৌমা? কিন্তু কেন মা? দেখ বৌমা, তোর মা বলেছিল বিয়ের আগে যে আমাদেরকে কিছু টাকা পয়সা আর ঘরের কিছু জিনিস দেবে, কিন্তু মাত্র 50,000 টাকা দিয়েছে। আর যেই সব জিনিসপত্রগুলো দিয়েছে সেগুলো একদম ভালো নয়। একটা মাত্র আলমারি আর কিছু থালা বাসন দিয়ে তোকে বিদায় করে দিয়েছে। কিন্তু মা, বিয়ের আগে তো আমার মা বলে দিয়েছিল যে বেশি কিছু দিতেই পারবে না। তখন তো আপনারা বলে দিয়েছিলেন যে আপনাদের বেশি কোনো দাবি দাবা নেই। তখন আমি কি জানতাম যে তোর মা মাত্র 50,000 আর এই সব থালা বাসন দিয়ে বিদায় করবে? যদি আগে জানতাম তাহলে ওই বাড়িতে আমি আমার ছেলের বিয়ে কখনোই দিতাম না। কিন্তু মা, আমার মা যে এতগুলো টাকা কোথায় পাবে বলুন তো? আমার মা আমার বিয়ের সময় লোকের কাছ থেকে ধার দেনা করেই বিয়ে দিয়েছে, আর লোকের বাড়িতে কাজ করে, কাজ করে করে নিজের পেটটা চালায়। তাহলে আপনি বলুন না মা, আমার মা কোথায় থেকে এতগুলো টাকা পাবে? আমি ওই সব জানি না যে টাকা কোথায় থেকে আনবি কি আনবি না। তবে একটা কথা কান খুলে শোনে নে, আজকে যদি টাকা আনতে পারিস তো ভালো, তা না হলে এই বাড়িতে তোর মুখ যেন আর না দেখতে পাই। পূজা তার শাশুড়ি মাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তার শাশুড়ি মা তাকে বোঝে না। উল্টে তার শাশুড়ি মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর পূজা তার মায়ের কাছে যায় তার মায়ের সাথে দেখা করার জন্য। তার মায়ের সাথে দেখা করে সে আবার বিকালে বাড়িতে চলে আসে তার শ্বশুর বাড়িতে। তবে তার মায়ের সাথে যতক্ষণ ছিল সে একবারও তার শাশুড়ি মায়ের সাথে যা যা হয়েছে সেই ব্যাপারে কোনো কিছু মুখ খোলেনি। কি রে, তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসতে পেরেছিস নাকি? মা, আমার মায়ের কাছে যে এতগুলো টাকা ছিল না মা। আর আমার মা কোথায় পাবে বলুন তো এতগুলো টাকা? তবে একটা কথা কান খুলে শুনে রাখ, আজকে সারাদিন সারা রাত তোর খেতে দেব না। যতক্ষণ না তুই তোর মার কাছ থেকে টাকা আনতে পারবি ততদিন এই বাড়ির ভাত তোকে আমরা খেতে দেব না। মা, এমনটা আমার সাথে করবেন না। আমার মা যে অনেক গরিব, আপনারা আপনাদের বাড়ির একটা কোণে আমাকে ফেলে রাখুন। আমি বাড়ির সব কাজ করব, কিন্তু আমাকে এমনভাবে তাড়িয়ে দেবেন না মা। আমি যে বিবাহিত, একবার যদি আমি বাড়িতে চলে যাই তাহলে গ্রামের যে অনেক অনেক কথা বলবে মা, আমাকে তাড়াবেন না। তোর কি হবে না হবে সেই ব্যাপারে আমরা দেখব না, বুঝেছিস? কাঙাল ঘরের মেয়েকে বৌমা করে নিয়ে এসেছি, যত সব। তার শাশুড়ি মায়ের এমনভাবে কথাবার্তা শুনে পূজার অনেক কষ্ট লাগে, আর সে অনেক কাঁদতে থাকে। বলছিলাম শোনো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ পূজা, বলো কি কথা? বলছিলাম তুমি একটু মাকে বোঝাও না, কারণ আমার মায়ের কাছে এতগুলো টাকা নেই। মা বলছিল যে মায়ের কাছ থেকে 50,000 টাকা চেয়ে আনতে। তাহলে বলো তো, আমার মা তো লোকের বাড়িতে কাজ করে করে নিজের পেট চালায়, তাহলে এতগুলো টাকা মা কোথায় পাবে বলো তো? কেন, মা তো ঠিক কথাই বলেছে। তোর মা তো বলেছিল যে বিয়ের সময় আমাদের কিছু টাকা আর ঘরের জিনিসপত্র দেবে, কিন্তু ঘরের জিনিসপত্র তো সব বাজে দিয়েছে, আর মাত্র 50,000 টাকা দিয়ে তোকে আমার সাথে বিয়ে দিয়েছে। যা, তোর মায়ের কাছ থেকে কালকে টাকাটা চেয়ে নিয়ে আসবি। পূজা তার স্বামীর এমন কথা শুনে সে অবাক হয়ে যায়। তাই সে আর কোনো কথা বলেনি, কারণ সে বুঝতে পেরেছিল যে তার শাশুড়ি মার মতো তার স্বামীও। আচ্ছা নতুন বউ, একটা কথা বলি, তোমার সাথে কি অত্যাচার শুরু হয়ে গেছে নাকি? অত্যাচার শুরু হয়ে গেছে মানে?
মানে ব্যাপারটা বুঝলাম না দিদি। মানে আমি এটা বলতে চাইছিলাম যে তোমার শাশুড়ি মেয়ে আর তোমার বর তোমার উপর অত্যাচার করে নাকি ভালোবাসে? আরে দিদি, এইসব তুমি কি বলছো? ওনারা আমার উপর কেন অত্যাচার করবে? ওনারা তো আমাকে ভালোবাসে নিজের মেয়ের মতো। শোনো নতুন বউ, তোমার চৌমুখ দেখে বোঝা যাচ্ছে যে তুমি কতটা সুখে আছো। আমাকে আর বলতে হবে না, এই পাড়ার সবাই জানে যে তোমার শাশুড়ি আর তোমার বর কেমন। আর তুমি ওর প্রথম স্ত্রী না, এর আগে আরও দুটো বিয়ে হয়ে গেছিল, কিন্তু তাদের ওপর খুব অত্যাচার করত, তাই তারা ছেড়ে চলে গেছে। প্রতিবেশীর মুখ থেকে এমন কথা শোনার পর পূজা অনেক অবাক হয়ে যায়, তাই সে কোনো কিছু কথা না বলে সে বাড়িতে চলে যায়। দেখ বৌমা, এক্ষুনি তুই তোর বাপের বাড়ি চলে যা, তা না হলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। আর আমি আমার ছেলের আর একটা নতুন বিয়ে দেব, তারা সেখান থেকে অনেক টাকা পয়সা দেবে। তোর মতো কাঙালের মেয়েকে আমাদের বাড়ি রাখতে চায় না। 50,000 টাকা নিয়ে আয়, না হলে এই বাড়িতে তোর কোনো থাকার জায়গা নেই, বুঝেছিস? হ্যাঁ, এবার তো বুঝতে পারছি, তাহলে ওই প্রতিবেশী দিদিটা ঠিকই কথা বলেছেন। আর আপনি আপনার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য আবারও বলছেন। ছি মা, আপনার লজ্জা করে না যে আপনার ছেলেকে ব্যবসায় নামিয়ে দিয়েছেন নাকি? সবার সামনে তো গিয়ে বলেন আমার ছেলে এই চাকরি করে, আমাদের কোনো দাবি নেই, কিন্তু তারপরে বিয়ে করার পর কি করেন? বৌমাদের ওপর অত্যাচার করেন। এটা আপনাদের ভালো মানুষের পরিচয় কি? দেখ খোকা দেখ, তোর মায়ের কেমন অপমান করছে, ধরে ধরে অপমান করছে। আর তুই কি এরকমভাবে মুখ বন্ধ করে থাকবি নাকি? এর তো এখন মুখে মুখে চোপড়া করতেও শিখে গেছে। পূজা, তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে অপমান করিস? দেখ এবার তোর কি অবস্থা করি। তারপর সুকান্ত আর টুম্পা মিলে পূজাকে খুব মারধর করতে থাকে, আর মারধর করার পর তাকে বাড়ি থেকে বার করে দেয়। তারপর পূজা কাঁদে কাঁদে তার মায়ের কাছে চলে যায়। আরে মা, এ তোর কি অবস্থা হয়েছে? কে করেছে এমন অবস্থা মা? আর তুই এমনভাবে কেন কাঁদছিস বল? মা, আমার বর আর আমার শাশুড়ি আমাকে এমনভাবে মেরেছে মা। কিন্তু মা, তোর দোষটা কোথায়? আর ওরা বা কেন তোকে এমনভাবে মেরেছে মা? মা, ওরা কদিন ধরেই আমার উপর অত্যাচার করছে খুব। ওরা বলেছে যে আমার মায়ের কাছ থেকে যেন আমি 50,000 টাকা চেয়ে নিয়ে আসি, কিন্তু মা তুমি এত টাকা কোথায় পাবে বলো? আমি বলেছিলাম যে আমার মায়ের কাছে এত টাকা নেই, তারপর আমাকে এরকমভাবে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। শোন মা, তুই এত চিন্তা করিস না। আমি কোথাও না কোথাও থেকে 50,000 টাকা জোগাড় করে তোর শ্বশুর বাড়ি দিয়ে আসবো মা। আমি চাই না যে তোর সংসারটা এমনভাবে ভেঙে যাক কিছু টাকার জন্য। মা, আমি আর ওই বাড়িতে যাব না মা, আমি তোমার কাছেই থাকবো। মা, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো মা, আমি আর যাব না ওই বাড়িতে। কারণ ওরা খুব বাজে মা, খুব বাজে। ওরা ওনার ছেলেকে ব্যবসাতে নামিয়েছে, একটা একটা করে বিয়ে দেবে আর পনের টাকায় বসে বসে খাবে মা। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর পূজা একটা অফিসে রান্নাবান্নার কাজ পেয়ে যায়। পূজা তার অতীতটাকে ভুলে সে নতুন করে বাঁচার চেষ্টা করছে। দেখতে দেখতে এমনভাবে আরও 2 বছর কেটে যায়, আর ওই অফিসের মালিক পূজাকে পছন্দ করে। তাই একদিন অফিসের মালিক পূজাকে বলতে থাকে, পূজা, আমি তোমাকে অনেক দিন ধরেই চিনি, বলতে গেলে তো 2 বছর ধরেই চিনি। তুমি যেদিন থেকে এই অফিসে কাজে এসেছো। তবে তোমাকে আমি একটা কথা বলতে চাই পূজা। হ্যাঁ মালিক, বলুন না আপনি কি বলতে চান। দেখো পূজা, তোমাকে আমিও 2 বছর ধরেই চিনি, কারণ তুমি যখন থেকে এই অফিসে কাজে এসেছো তখন থেকেই আমি তোমাকেই চিনি। তবে আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমায় পছন্দ করি। তুমি কি আমাকে বিয়ে করতে চাও পূজা? মালিক, আমার বিয়ের ব্যাপার নিয়ে এখনও আমি কিছু ভাবিনি, তবে আমার পক্ষে সম্ভব না যে আবার একটা বিয়ে করা। আমাকে ক্ষমা করে দেবেন মালিক। দেখো পূজা, আমি জানি তোমার অতীতে যা যা হয়েছে, তবে সেই সবগুলো ভুলে যাও। সব মানুষ সমান হয় না, আর আমি তোমাকে একটা নতুন জীবন দিতে চাই। কিন্তু মালিক, আমি তো এই অফিসে সামান্য একটা রাঁধুনি, আর এই অফিসে অনেক ভালো ভালো মেয়ে আছে, তাহলে আপনি একটা মালিক হয়ে একটা রাঁধুনিকে কেন বিয়ে করবেন?
দেখো পূজা, তুমি রাঁধুনি সেটা বড় কথা না, তোমার একটা বড় মন আছে, সেটাই আমার কাছে অনেক কিছু। আর হ্যাঁ, আমি তোমাকে বিয়ের পর অনেক খুশি রাখবো, তোমার সব অতীতকে ভুলিয়ে দেব, আর তোমার মাকে আমি আমার নিজের মা হিসাবেই আমার বাড়িতেই রাখবো। রাহুলের কথায় পূজা আবার বিয়ের জন্য রাজি হয়ে যায়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় আর রাহুল আর পূজার বিয়ে হয়ে যায়। বিয়ের পর রাহুল পূজাকে অনেক খুশিতে রাখতে থাকে, তার সাথে সাথে তার শাশুড়ি মাকেও খুব যত্ন সহকারে রাখতে থাকে। তাদের জীবন এমনভাবে খুশি খুশি কাটতে থাকে। জীবনে যদি সঠিক মানুষের হাতে হাত দাও তাহলে আর কোনো কথাই হবে না, তোমার জীবন সারা জীবনের জন্য উজ্জ্বল থাকবে। আর যদি একবার ভুল মানুষের কাছে হাত পড়েই যায় তাহলে আর দেখতে হবে না, তোমার জীবন পুরো অন্ধকারের মধ্যেই কাটবে।